ভাইজান, আপনি গতকালকে তপসিয়াতে গিয়েছিলেন, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেছিলেন এবং আপনি বলেছিলেন যে আইনি সহায়তা আপনাদেরকে করব। কিন্তু আজকে আমরা দেখলাম যে সিপিআইএম এর মুখপাত্র শতরূপ ঘোষ কোর্টের অর্ডার নিয়ে গিয়ে বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সিপিএম নেতা, তিনি কেস লড়েছেন এবং কোর্টের অর্ডার তাদের তাদের কেস করা মামলাতে অর্ডার নিয়ে মানুষকে স্টে অর্ডার বলে জানিয়েছেন। এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, গত পরশুদিন থেকে যেভাবে বুলডোজার দিয়ে অবৈধ বিল্ডিং ভাঙার নামে অবৈধ পন্থা অবলম্বন করে কাজ করছিল, সেজন্য গতকালকে আমি ছুটে গিয়েছিলাম তিলজলাতে খতিয়ে দেখতে এলাকার পরিস্থিতি। আমি যাওয়ার আগে পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এলাকাতে, এতটাই ভীতস্ত। যখন ভাঙছে পাশে কেউ দাঁড়ানোর জন্য ওদের মালটা বার করবে, সে অর্থে কেউ সহযোগিতা করার মতো সাহস দেখাতে পারেনি। উইদাউট নোটিসে তাদেরকে এই ধরনের রাতারাতি গৃহহীন করে দিয়েছিল। ফ্যাক্টরি অ্যাক্টের অনুযায়ী তারা রেকর্ড আছে, যেটার ভ্যালিড 2029 সাল পর্যন্ত আছে। একাধিক বৈধ কাগজ থাকার পরেও চরম অনৈতিক পন্থা অবলম্বন করে তাদের উপরে জুলুম করা হয় গিয়ে জানতে পারি, এবং একাধিক বাড়িতে ওনাকে নোটিশ পাঠিয়েছে। স্বাভাবিকভাবে ওখানকার মানুষজন খুবই ক্ষোভের সাথে ছিল, আতঙ্কিত। তাদেরকে আমি বলেছিলাম, আপনারা ঠান্ডা মাথায় কাজ নিতে হবে, আইনি সহযোগিতা নিতে হবে, আইনি লড়াই চলবে, আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেটিক ওয়েতে মাঠে ময়দানে লড়াই হবে। তা সুতরাং তাদেরকে বলেছিলাম, যদি মনে করেন আমার কাছ থেকে আপনার আইনি সহায়তা নেবেন, আমি দেওয়ার জন্য প্রস্তুত, অন্যথায় একজন আপনারা ভালো অ্যাডভোকেট ধরে নেবেন। এর মধ্যে যেটা ডেল্টা লেদার কর্পোরেশন নামে যেটা আছে, যাদের বাড়িগুলো ভাঙচুর শুরু করেছিল, তারা অলরেডি একটা রিট দাখিল করেছিল। যার অ্যাডভোকেট ছিলেন নাজির আহমেদ, মেন যে অ্যাডভোকেট ছিলেন। তো তার পরপরই আমি যখন পৌঁছাই, আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম। তারাও বলেছিল যে ভাইজান আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তারা বলেছিল যে লিগ্যাল সাপোর্ট চেয়েছিল। ওই তফসিয়া থেকে আমি সোজা এসে উপস্থিত হয়েছিলাম কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্টে যখন উপস্থিত হয়ে আমি কথা বলি আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সাথে, স্যার এই বিষয় কি করা যেতে পারে দেখুন। স্যারও শুনে যে অবাক, যে ধরনের হতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের একটা লেটেস্ট ভার্ডিক্ট আছে যে কারো বাড়ি যদি ভাঙতে হয় অন্তত 15 দিন আগে তাকে নোটিশ করে জানাতে হবে, 15 দিন আগে নোটিশ করে জানাতে হবে। সেক্ষেত্রে আমরা দেখছি এর ক্ষেত্রে নোটিশ তো দূরের কথা, সে অর্থে নোটিশই পায়নি। এর আত্মীয় স্বজনের কাছ থেকে ভিডিও যে ভাঙতে গিয়েছে, বুলডোজার চলছে, এই ধরনের ভিডিও পাওয়ার পরে এরা জেনেছে, ওরা দূরে থাকে, ছুটে ছুটে এরা আসে যে আটকানোর জন্য। যদিও আটকাতে দেয়নি প্রশাসনের থেকে, এদেরকে প্রশাসন আটকে দিয়েছে। তো এইটা এখন বিকাশ স্যারকে জানাই, তিনি বললেন ঠিক আছে, যে আমি বললাম স্যার আপনাকে দাঁড়াতেই হবে। বিকাশ স্যার আমাকে যথেষ্ট সিনিয়র চোখে দেখে, আর আমি ওনাকে প্রচন্ড রেসপেক্ট করি, এটা শুধু আপনাকে নয় সারা বাংলা এটা জানে। সেই মতো আজকে যখন কেসের ডেট হয়েছিল, যারা পিটিশনার ছিলেন অর্থাৎ বাড়ির মালিকরা, যারা কোম্পানির মালিকরা যারা মামলা করেছিল, সেই মামলা নাজির আহমেদ হচ্ছে মেন অ্যাডভোকেট ওদের ছিল। সেখানে আমার স্পেশাল রিকোয়েস্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, উদয়ন শঙ্কর আছেন, শামীম আহমেদ দ্বারা আরো যারা ছিলেন, ওনার টিম দাঁড়িয়েছিলেন, এবং বিকাশ স্যারই পুরোপুরি এটা মুভ করে স্টে নিয়েছেন। এটা একটা পজিটিভ দিক। এবার আমি আপনাদের বলতে পারি, এই মামলাটা আইএসএফ এর পক্ষ থেকে হয়নি বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়নি। মামলাটা যারা কোম্পানি আছে, যাদের বাড়ি মালিক কারা করেছেন, সিপিএম এর স্বনামধন্য আইনজীবী, তাকে আমার রিকোয়েস্টে তিনি দাঁড়িয়ে স্টে করিয়ে দিয়েছেন। আর একটা বিষয় যেটা হচ্ছে, তৃণমূলের একটা শ্রেণীর লোকজন তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আপনি নাকি ফুটেজ খেতে সেখানে পৌঁছেছেন। সমস্যাটা হচ্ছে তৃণমূল করবেও না, আর সে প্রতিবাদ করলে সেটাকে তারা ঈর্ষার চোখে দেখবে। দেখুন আমি একটা কথা বলি, এত খারাপ সময় নওশাদ সিদ্দিকী এসে যায়নি, মানুষ বিপদে পড়েছে, সেই বিপদের ছবিটা দেখিয়ে ফুটেজ খাবো। আপনি আমার সাথে গিয়েছিলেন, খেয়াল আছে, আপনি কভারেজ করেছিলেন মানে দুর্গাপুরে সেই গরুকাণ্ডটাতে, তখনও কাউকে পাশে পাইনি। তাদের ভাষায় আমি ফুটেজ যদি খেতে যাই, অন্তত যারা অন্যায় করলো কিছুদিন হলেও তাকে জেল খাটাতে পেরেছিলাম। যদিও তো রাজ্য সরকারের প্রশাসন তাকে জামিনের ব্যবস্থা বকলমে করে দিয়েছিল, তখন তৎকালীন মমতা ব্যানার্জির সরকার। এক্ষেত্রে এই কথা বলবে। শুধু একটা কথা বলি, যে ওখানকার কাউন্সিলর, ওখানকার এমএলএ, ওখানকার এমপি কেন কথা বলেনি? সবটাই তো তৃণমূলের। তারা থাকতে আমাকে যেতে হলো কেন? এমন আতঙ্কের পরিবেশ করে রেখেছিল ওখানে, জনপ্রতিনিধিরাও যেতে ভয় পাচ্ছিল, সাধারণ মানুষ তো দূরের কথা। আমি গিয়ে কথা বললাম সাধারণ মানুষের সাথে, আমি যাওয়ার পরে প্রচুর মানুষজন এসে উপস্থিত হয়েছিল। তার আগে বললো ভাইজান এক ভি আদমি নেই ইধার ঘুষ রহে থে, একটা আদমি এদিকে আসছিল না। আমি যাওয়ার পরে মানুষজন এসেছিল ওখানে।
তো তৃণমূলের কথা আরেকটা বলবে, বিষয় কথা আমি আজকে পাত্তা আপনি দিই না, পাত্তা দিই না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওখানে গিয়ে যদি ফুটেজ খেতে যেতাম তাহলে ছুটে তারপরেই সন্ধ্যাবেলায় আমি কলকাতা হাইকোর্টে আসতাম না। বিকাশ স্যারকে আমি অনুরোধ করতাম না, রিকোয়েস্ট করতাম না, স্যার আপনাকে দাঁড়াতে হবে। আর বিকাশ স্যারকে অনুরোধ করে দাঁড় করিয়ে আজকে স্টেট আমি বার করতে পারতাম না। অনেকে অনেক কথা বলবে। আপনি বিধানসভায় প্রথম বক্তব্য রাখলেন, প্রথম অধিবেশনে, নতুন অধিবেশনের পর। সেখানে বক্তব্য রাখতে রাখতেই নতুন সরকারের পুরোটাই প্রশংসা করলেন বলে তৃণমূলের লোকজন অভিযোগ করছে। দেখুন, শুভেন্দু অধিকারী যদি বলে সূর্য পূর্ব উঠে পশ্চিমে যায় বলবে, তাহলে নওশাদ সিদ্দিকীকে বিরোধিতা করার জন্য বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে যায়, তাহলে বলতে হবে নিশ্চিত ভাবে। শুভেন্দু অধিকারী যদি বলে 7 দিনে একটা সপ্তাহ, তাহলে আমাকে বলতে হবে না না 9 দিনে একটা সপ্তাহ। যেটা আমি, দেখুন, বিগত 5 বছরে তৃণমূল সরকারের চরম সমালোচনা করেছি, আবার বেশ কিছু বিষয়ে তৃণমূল সরকারকে আমি স্বাগত জানিয়েছি। যেমন একটা বিষয় আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে অনেক বিষয় বলছি, একটা জিনিস, ইস্ট জোনে যে কটা রাজ্য আছে সর্বপ্রথম মিল্ক ব্যাংক, অর্থাৎ বাচ্চা যে শিশু হয় না অনেক সময় ফিট করানোর সমস্যা হয়, আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, এটাকে আমি স্বাগত জানিয়েছিলাম, এটাকে রেকগনাইজ করেছি। তো শুভেন্দু অধিকারী মহাশয় লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা বলেছে বিধানসভাতে, এটা তো আমার দীর্ঘদিনের দাবি, আমার দাবি না, আমার মতো রাজ্যের একাধিক মানুষের দাবি, যে তাদের নির্বাচিত বিধায়করা বিধানসভার মধ্যে যে পারফর্ম কি করছে জানা দরকার। মাস গেলে 1,21,000 টাকা পেয়ে যাচ্ছে, মোবাইল খরচ 5,000 টাকা নিয়ে তারা কি করছে। মিনিস্টাররা 1.5 লাখ টাকার উপরে মাইনে পাচ্ছে, সরকারি গাড়ি পাচ্ছে, তেল খরচ পাচ্ছে, ফ্রিতে সব হয়ে যাচ্ছে, তারা কি করছে এটা তো জানা দরকার। সেই সেই বিষয়টার জন্য যখন লাইভ স্ট্রিমিংটা আমারও দাবি ছিল, যদি হয় তাহলে এটা প্রশংসাযোগ্য নয়। তারপরে একটা ভালো কথা বলেছে, যেটা অবশ্যই আমি পর্যন্ত যে কটা চিঠি মমতা ব্যানার্জি বলুন তার মিনিস্টারদেরকে দিয়েছি, ন্যূনতম একটা প্রাপ্তি স্বীকার একনলেজ হয়েছে সেটা জানায়নি এরা। এতটা এরা আমাদের মতো বিধায়ককে বা বিরোধী বিধায়ককে এরা অচ্যুত মনে করতো। সে জায়গায় আজকে শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, যা চিঠি আসবে সবে রেকগনাইজ করা হবে, এবং উনি নিজের কথা বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠিগুলো আমরা বিরোধীরা পাঠাবো কিছুটা হলেও কাজ করবে। আর আমি সেটা বলেছি, আমরা যারা বিরোধীরা আমরা যে কাজগুলো পাঠাবো সেগুলো অথেন্টিক, কিছুটা নয়, আপনাকে পুরোপুরি করতে হবে। এই যে পুরোপুরি করতে হবে এই কথাটা তৃণমূল প্রচার করছে না, মানে এইগুলো শুধু আমাকে অর্ধসত্তা মিথ্যা চেয়ে ভয়ঙ্কর। দেখুন, তৃণমূলের সার্টিফিকেট আমি নিতে চাই না, ভাঙড়ের মানুষ আমাকে সার্টিফিকেট দিয়েছে, ধন্যবাদ জানাই। 1,26,555টা মানুষ সার্টিফিকেট দিচ্ছে, রাজ্যের আজকে 9,72,000 মানুষ আমাকে সার্টিফিকেট দিয়েছে যে নওশাদ সিদ্দিক সঠিক পথে আছে। সুতরাং ওই 2-4টে তোলাবাজ তৃণমূলের যারা বিধবা ভাতাখোর, কাটমানিখোর যারা আছে, তাদের কথা আমি পাত্তা দিতে চাই না। মানুষের জন্য আর ভাঙড়ের মানুষের ভোটে আমি বিধানসভায় গেছি, মানুষের কথা বলবো। সামনে কে সরকার আছে আমার কাছে বড় কথা নাই, ভালো কাজ যেগুলো হবে সেগুলোকে স্বাগত জানাবো, যেগুলো ভুল করবে চোখে চোখ রেখে বিরোধিতা করবো। আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বললাম যে ধর্মস্থান আক্রান্ত হয়েছে আপনাদের দ্বারাই, সে কথা তৃণমূলরা প্রচার করছে, সে কথা প্রচার করেনি, প্রচার করা তাদের সাহস থাকবে না তো, কারণ তারা কি কোন মুখলে পোস্টপল ভায়োলেন্সের কথা বলবে। আমাদের কর্মীদের পিঠে এখনো দাগ যায়নি, 2021 সালের ক্ষত যায়নি, আমাদের কর্মীদের খুন করেছে। সুতরাং নওশাদ সিদ্দিকী যে কথা বলে, পজিটিভ কথা বলে, যুক্তিসঙ্গত কথা বলে, তৃণমূলীদের সেটা সহ্য হবে না। তাই তৃণমূলরা কোনটা সহ্য করছে না করছে আমি পাত্তা দিই না, মানুষের স্বার্থে রাজনীতিতে এসেছি, মানুষের স্বার্থে কথা বলে যাব।